আজকের ভিডিওতে থাকছে সিএএ এলটিভির পূর্ণাঙ্গ আইনি বিশ্লেষণ। হ্যালো, নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার, ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রিয় সাথী, আজকে আমরা এই ভিডিওটা একটা মাস্টার ক্লাস হতে চলেছে। কিরকম মাস্টার ক্লাস? দেখুন, কারণ সিএএ আর এলটিভি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আধা তথ্য ঘুরছে, যেগুলো মানুষকে ভয় দেখায়, বিভ্রান্ত করে এবং অনেক সময় ভুল পদক্ষেপ নিতে বাধ্য করে। আমি আজ কোনো ওপর কথা বলবো না। আইন কোনো অনুমানের বিষয় নয়, এটা মাথায় রাখবেন। আইন হলো প্রমাণের বিষয়, এভিডেন্স। তাই আজ আমরা তিনটে জিনিস পরিষ্কারভাবে বুঝবো। কি তিনটে জিনিস? এক, এলটিভি আসলে কি এবং এর ডকুমেন্ট চেকলিস্ট কি কি ডকুমেন্টেশন লাগে এলটিভি করতে গেলে। দুই, সিএ এর আইনি পরিকাঠামো, বিশেষ করে সেকশন 6B রুট কিভাবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট। একটু ডেপথফুলি সিএ কে জানতে গেলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি এই ভিডিওটা আপনি নতুন আমার চ্যানেলে দেখে থাকেন। কারণ এ ধরনের বিভিন্ন আইনি টপিকের ওপর আমি সহজ সরল ভাষায় উপস্থাপনা করে থাকি এবং সুপ্রিম কোর্টের নতুন নতুন ভার্ডিক্টও নিয়ে আসি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে আমি আজকে এই ভিডিও কেন বানাচ্ছি। কারণ আমার কাছে আপনারা জানেন কিছু প্রশ্ন আসে এবং তার উত্তর আমি ভিডিওর মারফতে দিই। তো সেই কারণে আজকে মনে হলো যে আরেকবার ক্লিয়ার করে দিই যে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর লং টার্ম ভিসার জন্য কি কি প্রয়োজন, কি ডকুমেন্টেশন প্রয়োজন, আর যাতে আপনারা অনেকে আমার সাথে কথা বলার পরও অনেক বিপদগামী হচ্ছেন, তারা যেন বিপদগামী না হন। এনিওয়ে, তিন, সরকার যে ডকুমেন্ট লিস্ট দিয়েছে, শিডিউল 1A, শিডিউল 1B এবং শিডিউল 1C, এফিডেভিট ড্রাফটিং কেন আপনার কেসের ফাউন্ডেশন। আমি বারবার করে একটা বলি, সিএএ তে এফিডেভিটই হচ্ছে মূল স্তম্ভ, কিন্তু বহু লোকই এখনো পর্যন্ত আমার কথা নোটিফাই করছে না। ওই গতে বাঁধা এফিডেভিট ধরিয়ে 200-400 টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। এগুলো সাংঘাতিক বিষয় হচ্ছে, এইগুলো আপনার সিএএ তে নাগরিকত্ব পাওয়ার পথে একটা বড় বাধা। তাই ঠিকঠাক লোকের কাছে এফিডেভিট করুন এবং এমন লোকের কাছে এফিডেভিট করুন যিনি আপনার পুরো বক্তব্য শুনে আপনার বক্তব্যটাকে লিগাল রাইটিং এর মাধ্যমে, এফিডেভিটের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরবেন। এরকম গাধাদের কাছে এফিডেভিট করবেন না যারা গতে বাধা শুধু নাম বসাচ্ছে, বাবার নাম বসাচ্ছে, অ্যাড্রেস বসাচ্ছে, একই সঙ্গে সবাই একই কারণে এসছে বাংলাদেশ থেকে। এই গাধাগুলো হইতে সাবধান। আমি এরকম সোজা সাপটাই বলি, তাতে যদি কারোর ফাটবে, আমার কিছু এসে যায় না। কারণ আপনাদের এই গাধাগিরিতে মানুষগুলোর বিপদ বাড়ছে। সো ইরেসপন্সিবল। ইলিটারেট বলাটাও যাবে না, কারণ ডিগ্রিটা পকেটে আছে। ঠিকঠাক ভাবে এফিডেভিট গুলো করুন, সঠিক কাজ করুন। ভুলভাল কাজ করে পার পাবেন না। এই ভাষাতেই বলতে বাধ্য হলাম। বাংলাদেশের ওই ছেলেটাকে জ্বলতে দেখার পর না, ভেতরে ভেতরে একটা আগুন আমাদের গায়েও জ্বলছে। ছাড়াছাড়ি নেই কাউকে, সে ওপারের দুর্বৃত্ত হোক আর এপারের দুর্বৃত্ত হোক। যাই হোক, এখন শিডিউল 1A, শিডিউল 1B এবং শিডিউল 1C, সেগুলো ঠিক কিভাবে ব্যবহার করবেন, আর এফিডেভিট ড্রাফটিং কেন আপনার কেসের ফাউন্ডেশন।
শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার, এই ভিডিও শিক্ষামূলক। প্রত্যেক ব্যক্তির কেস আলাদা, কারো এন্ট্রি রেট আলাদা, কারো কাগজ আলাদা, কারোর এফআরআরও হিস্ট্রি আলাদা। তাই এই ভিডিও থেকে আমি রোড ম্যাপ বুঝবেন, কিন্তু ফাইনাল ফাইল সবসময় ডকুমেন্ট ভেরিফিকেশন করে তবেই সাবমিট করবে। তাহলে পার্টে পার্টে আপনাদের আমি বিষয়টা বুঝাই। তাহলে পার্ট 1, এলটিভি কি, এটা কি নাগরিকত্ব? প্রথমেই পরিষ্কার করে দিই, এলটিভি নাগরিকত্ব নয়। এলটিভি মানে লং টার্ম ভিসা। এটা মূলত আপনার ভারতে থাকা স্টেটাসকে রেগুলারাইজড করে বা নিয়মিত করার একটা ব্যবস্থা। আপনি ভারতবর্ষে আছেন, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছেন, আপনি হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান, এরকম 6টা কমিউনিটির মধ্যে পড়ছেন, তো আপনি এলটিভিতে অ্যাপ্লাই করতে পারেন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। যদি আপনি সেই দেশে অত্যাচারিত হন, আপনার যদি লং টার্ম মেডিকেল ট্রিটমেন্টের দরকার পড়ে, আপনার যদি দেশে ফিরতে জীবনের ঝুঁকি থাকে, এবং আপনি যদি কোনো ভারতীয় নাগরিককে বিবাহ করে থাকেন। বোঝা গেল কারা এলটিভিতে অ্যাপ্লিকেবল? এই 4টে গ্রাউন্ডের মধ্যে যদি আপনি পড়েন, তাহলে আপনি অবশ্যই লং টার্ম ভিসা আবেদন করবেন। তো লং টার্ম ভিসা কি করে? আপনার ভারতে থাকা স্টেটাসটাকে রেগুলারাইজড করে। অনেকেই ভুল করে ভাবে এলটিভি পেলেই নাগরিকত্ব হয়ে গেল। বিষয়টা এতটা সহজ নয়। কেন? এলটিভি আপনাকে নাগরিকত্ব দেয় না, কিন্তু এলটিভি অনেক ক্ষেত্রে আপনাকে অবৈধ অবস্থানের ঝুঁকি থেকে কিছু রক্ষা করে। আপনি তো একটা দেশে গিয়ে, ভারতে এসে অবৈধভাবে থাকতে পারেন না। অনেকে বললো আমরা এখানে 50,000 1 লাখ লোক আছি আমাদের শহরে, কে হিম্মত কি করবে? আপনাদের একটু বলে দিই, এই জাস্ট 4 দিন আগে আসাম থেকে 30,000 বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে দেওয়া হয়েছে। এই 1 লাখ, 2 লাখ, 5 লাখের ওই কপচানোটা চায়ের দোকানে কপচাবেন। একটু সিরিয়াসলি ভাবুন। ডকুমেন্টেশনস প্রপার না থাকলে, ভারতীয় নাগরিকত্ব না থাকলে, একটা মাছিকেও ভারত সরকার এন্টারটেন করবে না। তাই সিরিয়াস হন, নইলে তখন ভাববেন অ্যাডভোকেট কুমার বলেছিল। এনিওয়ে, অবৈধ অবস্থানের ঝুঁকি থেকে কিছুটা রক্ষা করা। এফআরও সিস্টেমে আপনার লফুল স্টে এর রেকর্ড তৈরি করে এবং ফিউচারে আপনার ডকুমেন্ট ট্রেল শক্ত করতে সাহায্য করে। এখন এলটিভি আর প্র্যাকটিক্যাল ডকুমেন্ট চেকলিস্ট বলছি, আপনি নোট করে নিন। এলটিভি করতে কি কি লাগে? পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট লাগবে, এক্সপায়ার্ড নয়। আপনার দেশের পাসপোর্ট থাকলে দিন, কিন্তু এক্সপায়ার হয়ে গেলে কি করবেন? আইডেন্টিটি ট্রায়াল তৈরি করে। লাস্ট ভিসা কপি প্লাস এন্ট্রি স্ট্যাম্প লাগবে। শেষবারে যে ভিসায় ভারতে ঢুকেছেন তার কপি, ইমিগ্রেশন স্ট্যাম্প। এফআরও রেজিস্ট্রেশন, রেসিডেন্সিয়াল পারমিট যদি থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আপনার লফুল প্রেজেন্সের মূল প্রমাণ হিসেবে কাজ করে। ইন্ডিয়ান অ্যাড্রেস প্রুফ, রেন্ট এগ্রিমেন্ট, সোসাইটি লেটার, ইলেকট্রিসিটি বিল, যেটা আপনার বাস্তব রেসিডেন্স দেখায়। নিজের পক্ষে কনসার্ন লেটার, সি ফর্ম, যদি রিলেটিভের বাড়িতে থেকে থাকেন, যদি কোনো মঠে থেকে থাকেন। ফটোগ্রাফ কি করবেন? ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ঘোমটা দেবেন না, মেকআপ করবেন না, কোন রকম এডিট ফর্মে যাবেন না। ন্যাচারাল ফটো, কিন্তু পরিষ্কার ফটো। আন্ডারটেকিং ডিক্লারেশনস, আপনি আইন মেনে চলবেন, অ্যাড্রেস আপডেট করবেন, কোনো নিষিদ্ধ কাজে যুক্ত হবেন না, এই ধরনের ডিক্লারেশনস আপনাকে এফিডেভিট মারফতে দিতে হবে। ইন্ডিয়ান গ্যারেন্টার, অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান গ্যারেন্টার প্রয়োজন হয়। একজন ভারতীয় নাগরিকের পরিচয়পত্র, অ্যাড্রেস প্রুফ, যিনি আপনাকে সি ফর্ম দিচ্ছেন, তার একটা ইন্ডেমনিটি বন্ড দেবেন। কভারিং লেটার, আপনার কেস স্টাডি, ইন্ডেমনিটি বন্ড এবং কনসার্ন লেটার দিতে হবে তার। কভারিং লেটার, আপনার কেস স্টোরি। খুব সংক্ষেপে, আপনি কি কারণে ভারতবর্ষে থাকতে চাইছেন, কি কারণে লং টার্ম ভিসা চাইছেন। ওই যে 4টে গ্রাউন্ড বললাম, 1, ধর্মীয় নিপীড়ন, লং টার্ম ট্রিটমেন্ট দরকার,
ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন, দেশে ফিরলে প্রাণহানির আশঙ্কা। এই 4টে গ্রাউন্ডে যদি আপনার অপশন থাকে, আপনি লং টার্ম ভিসা আবেদন করতে পারেন, এবং অবশ্যই কভারিং লেটারে এই ব্যাপারগুলো আপনাকে জানাতে হবে। গত বাধা এফিডেভিট করে দিয়ে দিলাম, হাতে লিখে দিয়ে দিলাম, রিজেকশন হয়ে যাবে, কিচ্ছু করার নেই। স্বরাষ্ট্র দপ্তরের ব্যাপার, যথেষ্ট ইনভেস্টিগেশন হবে, আইবি থ্রু ইনভেস্টিগেশন হবে। ইনভেস্টিগেশনে যদি দেখা যায় আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো সত্যি কথা, আপনি এলটিভি পেলেও পেতে পারেন। গ্যারেন্টি কেন দিচ্ছি না, কারণ এলটিভি হচ্ছে নাগরিকত্বের ফার্স্ট স্টেপ। আপনি আজকে এলটিভি পেয়েছেন, এক্সটেনশন করে করে রয়েছেন, আরপি নিয়ে রয়েছেন, নন রেসিডেন্সিয়াল পারমিট নিয়ে রয়েছেন, 11 বছর পর আপনি নাগরিকত্বের জন্য ন্যাশনালাইজেশন প্রসেসে অ্যাপিল করতে পারবেন। সেই কারণেই বিষয়টা এতটা সিরিয়াস। এলটিভি বা এফআরআরও কেসে মানুষ গল্প বেশি লেখে, কিন্তু ডকুমেন্ট ট্রেইল ঠিক করে না, অথচ সরকার দেখবে আপনার টাইম লাইন কনসিস্টেন্ট কিনা। এ প্রসঙ্গে একটা কথা বলি, অনেকেই বাংলাদেশ থেকে আসছেন, এসে ভূতের মতো লুকিয়ে পড়ছেন, ঘুরে বেড়াচ্ছেন, আধার কার্ড প্যান কার্ড বানিয়ে নিচ্ছেন, ভাবছেন আপনাদেরকে কেউ ধরতে পারবে না। একটা ছোট্ট গল্প বলি। আমার এক ক্লায়েন্ট না 2016 সালে একটি মেয়েকে বিয়ে করেছিল, সে ট্যুরিস্ট ভিসা এসেছিল। বিয়ের পর তারা পশ্চিমবঙ্গের বাইরে আরেকটা স্টেটে শিফট হয়ে যায়, এবং 2016 এর মধ্যে তাদের 2টি বাচ্চা হয়। হ্যাঁ, বাচ্চারা ওই 2-3 বছরের মধ্যেই দুজনের বয়স। এইবার হঠাৎ একদিন এনআইএ তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয় 2023-24 সালে। উপস্থিত হয়, তাদেরকে বলে যে ইনি তো বাংলাদেশি নাগরিক, আপনারা কেন ভিসা এক্সটেনশন করেননি, আপনারা কেন এক্সামিশন অ্যাপ্লাই করেননি, আপনারা কেন লং টার্ম ভিসার অ্যাপ্লাই করেননি, আপনারা কেন অবৈধভাবে থাকছেন। আর ভদ্রলোক একজন ভারতীয় নাগরিক, তাকে বলেছে আপনি একজন বিদেশিকে অবৈধভাবে আপনার কাছে শেল্টার দিয়েছেন। দুজনকেই অ্যারেস্ট করে, বাচ্চা দুটিও অ্যারেস্ট হয়, 11 মাস জেল খাটে। তারপর বেল পেয়ে তারা বেরোয়। বাচ্চাগুলোর কি ছিল বলুন তো? অপরাধ ছিল? কোনো অপরাধ করেছে তারা? এখানে কেউই কোনো অপরাধ করেনি। এই পরিবারের 4 জনই একদম নিরপরাধ। তারা একটা বিষয়কে ইগনোর করেছে, সেটা হচ্ছে আইনটা মেনে ডকুমেন্টেশনটা আপলোড করেনি। এই ঘটনা শুধু একটা কেস নয়, এরকম খানচারেক কেস আমার কাছে এসছে। অতএব ব্যাপারটা সিরিয়াস, গুরুত্ব দিয়ে দেখবেন। আর যদি ভাবেন ইগনোর করবো, আমরা এখানে 50,000 আছি, কে কি করবে, যেদিন ডিপোর্ট করবে না ডান্ডা মারতে মারতে, সেদিন কথা শুনবারও কেউ থাকবে না, আর বোঝানোর সময় তো চলে যাবে। ভয় পেলে পাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাস্তব প্রেক্ষাপট দেখাচ্ছি। সেই জন্যে অবশ্যই আইন মেনে চলুন। এলটিভি বা এফআরআরও কেসে মানুষ গল্প বেশি লেখে, কিন্তু ডকুমেন্ট ট্রেল ঠিক করে না, অথচ সরকার দেখবে আপনার টাইম লাইন কনসিস্টেন্ট কিনা। বাংলাদেশ থেকে আসার বা পাকিস্তান থেকে আসার বা আফগানিস্তান থেকে আসার 24 ঘন্টার মধ্যে আপনাকে সি ফর্ম জেনারেট করতে হবে। বহু মানুষই করেন না, আরামসে ঘুরে বেড়ান ফুলবাবু হয়ে, হাতে গোলাপ ফুল দিয়ে। এসব চলবে না। আসার সঙ্গে সঙ্গে ফর্মালিটি মেনটেন করতে হবে। যদি স্টেট চেঞ্জ করতে হয়, এসেছেন পশ্চিমবঙ্গে, ভালো কথা, সি ফর্ম জেনারেট করে দিয়েছেন পশ্চিমবঙ্গে, খুব ভালো কথা। দেখাতে যাচ্ছেন চেন্নাই অ্যাপোলো হসপিটালে, ওখানকার হোটেল থেকে যদি 48 ঘন্টার বেশি ওভারস্টে হয়, আউট অফ স্টেট, ওখানে সি ফর্ম দিয়ে জানাতে হবে এফআরআরওকে যে আপনি এই স্টেটে এসছেন, অমুক স্টেটে গেছেন, সরকারের নজরের বাইরে লুকিয়ে থেকেছেন কি আপনাকে অনুপ্রবেশকারী স্ট্যাম্প লাগিয়ে দেবে, কিচ্ছু করতে পারবেন না। অতএব বি কনসাস রিগার্ডিং ডকুমেন্টস, রিগার্ডিং অ্যাপ্লিকেশনস। আর যদি মনে করেন এইগুলো করবেন না, এলটিভির আপনাদের দরকার নেই, ভিসা শেষ হবে, ফলো দ্য ভিসা নর্মস, এক্সিট নিয়ে বেরিয়ে যান। যদি এক্সিট না নেন, লেট করেন, ওভারস্টে হয়, এফআরআরওকে ফাইন দিন, এক্সিট পারমিট নিন, নিয়ে বেরিয়ে যান। ঠিক আছে, এবার আসবো পার্ট 2। তাহলে রেসিডেন্স প্রুফ, টাইম লাইন ক্লিয়ার, সি ফর্ম, কনসার্ন লেটার, ইন্ডেমনিটি বন্ড। পার্ট 2 তে কি আসবো? সিএএ তে। অনেকে এখনো সিএএ আবেদন করেনি। পার্ট 2 এর গল্প শুরু করার আগে আমি একটা কথা আপনাদের বলতে চাইছি।
এই যে আজকে ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে, দেখছেন তো, করে দিয়েছে তো। আপনারা জানতেন 10 দিন আগে ভারত ভিসাটা বন্ধ করে দেবে? জানতেন না তো। আজকে দেখছেন সিএ অ্যামেন্ডমেন্ট দিয়েছে, আপনি কানে সর্ষের তেল দিয়ে ভাবছেন করবো কি আর আছে, 1 বছর পরে অ্যাপ্লাই করব, 1 মাস পরে করব, 1 সপ্তাহ পরে করব। 1 সপ্তাহ পর যখন করতে গেলেন তখন দেখছেন শুধু চাকা ঘুরছে ভাগ্যের চাকার মতো। সিএ তে আর ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। কি করবেন? তুলে ডিপোর্ট করে দেবে। 10,000 থাকুন, 50,000 থাকুন, হিন্দু হন, শিখ হন, বৈষ্ণব হন, যাই হন, আপনাকে অনুপ্রবেশকারীদের তালিকাতেই ফেলা হবে, কারণ আপনি সময় থাকতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাপ্লিকেশন করেননি। ওই দুর্বৃত্ত চোর জোচ্চোর নেতাগুলোর চক্করে পড়ে, ওই পিসি ভাইপোর জোচ্চুরির চক্করে পড়ে আপনারা নিজেদের ভবিষ্যৎ খারাপ করছেন। অনতিবিলম্বে সিএ অ্যাপ্লাই করুন, আদারওয়াইজ আপনাদের দুঃখে বাংলাদেশের জামাতগুলো কাঁদবে, ভারতবর্ষে কেউ কাঁদবে না। আর আমরা যারা প্রকৃত ভারতীয়, তারা একটা মাছিকেও ভারতবর্ষে উইদাউট নাগরিকত্ব থাকতে দেব না, দেব না, দেব না। যার হিম্মত আছে যা খুশি করে নেবে, আমরা দেব না। আমরা আপনাদের অন্তরালে অনুপ্রবেশকারীরা এসে বোম ফাটিয়ে যাবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব এই হিজড়ের জাতি ভারতবাসীরা নয়। আমরা পাল্টা দেওয়ার জন্য সবসময় তৈরি থাকি। অতএব যত তাড়াতাড়ি সম্ভব সিএ তে আবেদন করুন। কি কি চেকলিস্ট লাগবে সেটা আমি এই ভিডিওতে আপনাদের আবার গাইড করে দিচ্ছি। সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এটা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর কাঠামোর ভিতরেই কাজ করে। সিএ মূলত বলে, যদি আপনি নির্দিষ্ট 3টি দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসেন এবং নির্দিষ্ট কিছু কমিউনিটি যেমন হিন্দু, শিখ, বৌদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান, এই 6টা কমিউনিটির মধ্যে হন, এই ক্যাটাগরিতে পড়েন, তাহলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। সেকশন 6B রুটে আবেদন করতে পারেন। কিছু শর্ত খুব স্পষ্ট, এখানে কাগজই শেষ কথা। সিএ ফাইলে সরকার মূলত 3টা প্রশ্নের উত্তর প্রমাণ চায়। 1, আপনি ওই দেশের নাগরিক বা বাসিন্দা কিনা, ছিলেন কিনা, এটার প্রমাণ আপনাকে দিতে হবে। 2, আপনার ভারতে প্রবেশের তারিখ কাট অফ মার্কের আগে কিনা, তার প্রমাণ আপনাকে দিতে হবে। 3, আপনার এফিডেভিট, দ্য মোর ইম্পর্টেন্ট ডকুমেন্ট, দ্য ব্যাকবোন অফ সিএ। আপনার এফিডেভিট যদি গতবার হয়, আপনি সিএ তে ডাকই পাবেন না। কিন্তু আপনার এফিডেভিট যদি প্রপার হয়, ঠিকঠাক হয়, সত্যকে তুলে ধরতে পারে, তাহলে আপনি সিএ তে খুব তাড়াতাড়ি ডাক পাবেন। একজন অ্যাপ্লাই করেছিল, 15 দিনে ডাক পেয়ে গেছে। আবার অনেকে দেখছি 8 মাস ধরে বসে আছে, কারণ কি জানি না। ভিড় আছে, ট্রাফিক আছে, তার জন্য লেট হতে পারে। কিন্তু 8 মাস 1 বছর বসে থাকবার মতো আশা করি এর যে দুনিয়াতে ট্রাফিক নেই। ওটা আপনার গলতিতেই লেট হচ্ছে, আপনি ভুলভাল এফিডেভিট দিয়ে বসে আছেন বা ভুল করেছেন কিছু আপলোডিংয়ে। 2, আপনার ভারতে প্রবেশের তারিখ বিশেষে কাট অফ মার্ক, এটা প্রমাণ করতে হবে, এটা মাস্ট। 3, আপনার এফিডেভিট মানে আপনার কেস স্টোরি আইনগতভাবে সঠিক ভাষায় বাঁধা। এটা এই কারণেই রুলসের সরকার শিডিউল 1A, 1B, 1C যারা সিএএ অ্যাপ্লিকেশন করেন টেকনিক্যালি তারা জানেন এগুলোতে দিয়েছে। এগুলোই আপনার কেসের রোডম্যাপ। পার্ট 3, এবার আসবো এভিডেন্স ট্রায়াঙ্গেল, শিডিউল 1A, 1B, 1C। আমি এটাকে বলি এভিডেন্স ট্রায়াঙ্গেল। কেন বলি জানেন তো? কারণ শিডিউল 1A অরিজিন প্রুফ, কোন দেশ থেকে এসেছেন। শিডিউল 1B এন্ট্রি ডেট প্রুফ, কবে এসেছেন। শিডিউল 1C এফিডেভিট প্লাস সাপোর্টিং এলিজিবিলিটি সার্টিফিকেট সহ।
শিডিউল 1A প্রুফ অফ অরিজিন, আপনি কোথা থেকে এসেছেন। শিডিউল 1A এর উদ্দেশ্য একটাই, আপনি ওই 3 দেশের মধ্যে কোনো একটা দেশের নাগরিক বাসিন্দা ছিলেন এটা প্রমাণ করা। এখানে সাধারণত যে ধরনের ডকুমেন্টগুলো কাজে লাগে, ওই দেশের পাসপোর্ট, ওই দেশের জন্ম সনদ, ওই দেশের স্কুল অথবা কলেজ সার্টিফিকেট, ওই দেশের সরকার প্রদত্ত আইডি, এমন কিছু ক্ষেত্রে জমির দলিল, টেন্যান্সি রেকর্ড, লাইসেন্স ইত্যাদি, তাতে আপনার অরিজিনটা বোঝা যায়। এখানে মূল কথা, আপনার কাছে যে কোনো পুরনো কাগজ আছে ফেলে দেবেন না। পুরনো কাগজ আছে ফেলে দেবেন না, পুরনো কাগজই অনেক সময় আপনার অরিজিন এস্টাবলিশ করে। শিডিউল বি, এন্ট্রি ডেট প্রুফ। সবচেয়ে বড় যুদ্ধ এইখানে হয়, যখন আসল যুদ্ধ, আপনি কবে ভারতে ঢুকেছেন, এখানেই সবচেয়ে বেশি ভুল হয়। যারা অবৈধভাবে ঢুকেছে তারা কি করে প্রমাণ করবে। ঢুকে যদি কোনো হসপিটালে দেখাতে হসপিটালের কাগজ, যদি বাড়ি ভাড়া নেয় রেন্ট এগ্রিমেন্ট, সামলে রাখতে হবে, সেগুলো দিতে হবে। রিজেকশন রিস্ক থাকে, ডেট মিসম্যাচ হলেই ফাইল দুর্বল হয়ে যায়। আপনার তথ্য যদি মিসম্যাচ করে একটার সাথে আরেকটা, তাহলে আপনি সন্দেহের তালিকায় আসেন। শিডিউল 1B-তে সাধারণত যেসব প্রমাণগুলো শক্ত, ভিসা প্লাস ইমিগ্রেশন স্ট্যাম্প, এটা স্ট্রংগেস্ট এভিডেন্স। এফআরও রেকর্ড আর সিআরপি, কারণ এতে টাইম লাইন থাকে। গভর্নমেন্ট ইস্যুড ইন্ডিয়ান ডকুমেন্ট, যেমন ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড যদি বানিয়ে থাকেন ওই সময়, প্যান কার্ড, কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখবেন ইস্যু ডেট এবং আপনার এন্ট্রি ন্যারেটিভ যেন একে অপর সঙ্গে ক্ল্যাশ না করে যায়। ঢুকেছেন বলছেন 13-তে, আধার কার্ড বানিয়েছেন 11-তে, ক্ল্যাশ করে গেল। এইগুলো খেয়াল রাখতে হবে। ব্যাংক পাসবুক, পোস্ট অফিস অ্যাকাউন্ট, পুরনো এন্ট্রি থাকলে দারুণ কাজ করে। ইলেকট্রিসিটি বিল, গভর্নমেন্ট লেটার, কোর্ট রেকর্ড, যদি কেস খেয়ে গিয়ে থাকেন সেটাও আপনার কাছে এভিডেন্স। শ্রীকৃষ্ণ গীতায় বলেছে সাপও অনেক সময় বর হয়, ঠিক আছে, কেস খেয়েছেন, ওটা এভিডেন্স। এখন ওই এভিডেন্সের বেসে আপনি নাগরিকত্ব পাবেন। 6, রেন্ট এগ্রিমেন্ট, ল্যান্ড টেন্যান্সি রেকর্ড, স্কুল রেকর্ড। সিএ আপনাকে সমস্ত ভুল ক্ষমা করে দিয়েছে। আপনি জমি বাড়ি যাই কিনে থাকুন, আপনি জালিয়াতি ডকুমেন্ট বানিয়ে থাকুন, আপনাকে তৃণমূলের নেতারা 50,000 টাকা নিয়ে নাগরিক বানিয়ে সাজিয়ে দিক, বানিয়ে দিক না। আপনি সত্য স্বীকার করুন, আপনাকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দেবে, বিজেপি সরকার আপনাকে নাগরিকত্ব দেবে। আর যদি সত্য স্বীকার করার ভয়ে আপনি লুকিয়ে বেড়ান, কালকে এই বিজেপি সরকার বা সরকারে যেই থাকবে তারা আপনাকে ট্রেস করবে। অমিত শাহ বলেছিলেন কি, ডিটেক্ট, ডিপোর্ট, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। প্রথমে ধরো, তারপর ডিলিট মারো, তারপর ডিপোর্ট করে যাও। তখন বলবেন আমি হিন্দুর বাচ্চা, আমাকেও তাড়িয়ে দিল। মমতা ব্যানার্জি বলবে দেখুন দেখুন হিন্দু তাড়াচ্ছে। কিন্তু এই মমতা ব্যানার্জিরা যে এই হিন্দুগুলোকে সিএতে অ্যাপ্লিকেশন করতে বারণ করেছে, তখন কিন্তু ওই বুড়ি মহিলা, ওই চোর মহিলা, ওই জোচ্চোর ভাইপো একবারও বলবে না যে আমরা এদের বারণ করেছিলাম সিএতে আবেদন করতে। তখন বলবে যে এই দেখো ডিপোর্ট করে দিল একটা হিন্দুকে। কিন্তু ওই হিন্দুর সাথে রোহিঙ্গা গুলো যে হিন্দু সেজে বসে আছে, সেগুলোও ডিপোর্ট হবে। আপনার সুরক্ষা আপনার হাতে। আপনি একটা চোর জোচ্চোর ভাইপোদের কথায় চলবেন না রাষ্ট্রবাদী লোকেদের কথায় চলবেন? ভারতে থাকতে গেলে রাষ্ট্রবাদ থাকতে হবে মনের ভেতর। যদি ভারত মাতাকে জয় না বলতে পারেন, আর যদি জয় শ্রীরাম না বলতে পারেন, আপনার ভারতবর্ষে থাকার কোনো যোগ্যতা নেই, কোনো অধিকার নেই। আমরা আপনাকে ভাগিয়ে ছাড়বো। भारत में रहना है तो जय श्री राम कहना है। সোজা হিসাব পরিষ্কার। আমি এরকম ভাবে বলছি যে যা করার করে নেবেন, এইটুকু ক্ষমতা আছে বুঝে নেব। অনেক সময় শিশুর স্কুল রেকর্ড, অভিভাবকের নাম, ঠিকানা, ডেটা ট্রায়াল পাওয়া যায়, সাপোর্ট হিসেবে কাজে লাগে। এখানে আমি একটা গোল্ডেন রুল বলছি, সিএ ফাইল আপনার সবচেয়ে বড় শত্রু হলো টাইম লাইন কন্ট্রাডিকশন। একটা জায়গায় লিখলেন এন্ট্রি 2012, আর আপনার প্রথম ব্যাংক রেকর্ড 2017। এটা ব্যাখ্যা ছাড়া দিলে, যদি আপনি এভিডেভিডে কেন এটা 2017 হয়েছে না দেন,
তাহলে সন্দেহ তৈরি হয় না বলুন? হ্যাঁ, আপনি যদি সিএ এর ওই চেয়ারটায় বসে ইনভেস্টিগেট করেন, সন্দেহ প্রকাশ করবেন না? একটা লোক 2012 এলো আর প্রথম অ্যাকাউন্টই খুললো 2017-তে, আধার কার্ড বানালো 2016-তে গিয়ে, আর ফার্জি ধরা পড়লে 10 বছর অব্দি জেল। এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি বহু ভিডিওতে এর আগেও বলেছি, ফ্রড করবেন, এডিট করবেন, বেশি শেয়ানাগিরি করতে যাবেন, প্রথমে জেল খাটাবে, তারপর ঘেঁটিটা ধরে বাংলাদেশে তারি পার করে দেবে, ডিপোর্ট করে দেবে। তাই কোনো ভুলভাল ডকুমেন্টস, এডিটেড ডকুমেন্টস, ডুপ্লিকেট ডকুমেন্ট দিতে যাবেন না। একটা জায়গায় লিখলেন 2013-তে ভারতে এসেছেন, আর অ্যাড্রেস প্রুফ হচ্ছে 2018, সন্দেহ তৈরি হবে এগুলোতে। সুতরাং আপনি শুধু কাগজ জোগাড় করবেন না, আপনি করবেন টাইম লাইন ম্যাপিং। কবে ঢুকেছেন, কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, প্রতিটা জায়গার কাগজের সঙ্গে গল্প মেলাতে হবে। পার্ট 4 শিডিউল 1C, এফিডেভিট, মাস্টার ক্লাস প্লাস এলিজিবিলিটি সার্টিফিকেট। প্রায় এখন গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি বরাবর বলি, এফিডেভিট হলো আপনার কেসের ফাউন্ডেশন। গতে বাধা এফিডেভিট দেবেন না, এটা দুর্বৃত্ত হচ্ছে আর আপনাকে গতে বাধা দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে। ঠিকঠাক এফিডেভিট দিন। সব ডকুমেন্ট এক সুতোয় বাঁধা, লিঙ্ক বাই লিঙ্ক যদি প্রমাণ না থাকে তাহলে বিপদ। সঠিক তথ্য জানুন, সঠিক তথ্য নিয়ে সঠিক তথ্য দিয়ে সিএতে আবেদন করুন। কোন চোর জোচ্চোর দুর্নীতি পরায়ণ পিসি ভাই পোড়া কি বললো, আর তাদের আমচে চামচেরা কি বললো, তাদের কথায় যদি কান দেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তাদের ভবিষ্যৎ অন্ধকার, কারণ তারা বাইরেও মার খাবে, জেলও খাটবে, সারা জীবন কেলান খেতে খেতে যেতে হবে। আর নয় চামচাগিরি করে যাবে কোনো লোকের। আপনারা যদি সারা জীবন চামচাগিরি করতে যান তাহলে সিএতে আবেদন করবেন না। আর যদি মনে হয় বুকটা ফুলিয়ে মাথা উঁচু করে বাঁচবেন, ইমিডিয়েট সিএতে আবেদন করুন। আর তা নাহলে চামচের চামচে হয়ে বেঁচে থাকুন, তেল মারুন, জুতো পালিশ করুন, পায়েস বানাতে পাঠান বাড়ির মেয়েদেরকে। শেখ শাহজাহান যেমন পাঠাতো, পাঠিয়ে দেন আপনার বউকে পায়েস বানাবে গিয়ে তৃণমূল নেতাদের বাড়িতে। হ্যাঁ, এইসব কাজ না করতে চাইলে সিএ আবেদন করুন, নাগরিকত্ব দিন, রুখে দাঁড়ান। আপনাদেরই রুখে দাঁড়াতে হবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। আপনাদেরই চিনিয়ে দিতে হবে যে এরা অনুপ্রবেশকারী, আমরা শরণার্থী। আপনারা যদি চেপে যান তাহলে আপনারাও ওয়ান অফ দেম। হিন্দিতে একটা কথা আছে, গেহু কে সাথ না ঘুন ভি পিস জাতা হ্যায়। ওদেরকে রেখে ঢেকে রাখুন, রিপোর্ট ফিপোর্ট করবেন না, কাউকে জানাবেন না, পাড়ায় নতুন লোক আসলে রিপোর্ট করবেন না, দেবেন না, ফাঁসবেন কে আপনি। এনিওয়ে, আপনি রিপোর্ট না দিলেও অমিত শাহ বলেছে হর বিল মে ঘুসেঙ্গে, ঘর ঘর তল্লাশি করেঙ্গে আর নিকালেঙ্গে সবকো দেশ সে। এটা কি ধর্মসভা নাকি যে কেউ এসে চলে এলো আর থাকবে? এন্ট্রি স্টেটমেন্ট শেষ করার আগে বলি, আপনি ভারতে প্রবেশ করেছেন কবে, এই তারিখটা ব্যাকবন, এর সঙ্গে শিডিউল IB এর ডকুমেন্টেশন ম্যাচ করতে হবে। লিগাল কমপ্লায়েন্স, এক্সাম্পশন, লিকেজ, প্রাসঙ্গিক ভাষা, এফিডেভিটের ভাষা হতে হবে আইনসম্মত, যাতে বোঝা যায় আপনি আইন মেনে চলবেন এবং আপনার কেসটা রুলসের পরিকাঠামোর ভিতরে। এলিজিবিলিটি সার্টিফিকেট কাজের জন্য অনেক মানুষ প্রশ্ন করে, আমার পুরনো কাগজ নিয়ে আমি কি করব? রুলস অনুযায়ী আপনি এক্ষেত্রে লোকালি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন থেকে একটি এলিজিবিলিটি সার্টিফিকেট নেওয়া হয়, যেটা আপনার কমিউনিটি আইডেন্টিটি বা স্থানীয় পরিচিতি করবোরেট করতে সাহায্য করে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার করে বলছি, এলিজিবিলিটি সার্টিফিকেট কোনো ম্যাজিক ডকুমেন্ট নয়। এটা সাপোর্টিং মূল ভিত্তি, শিডিউল 1A 1B এভিডেন্স এবং এফিডেভিটের কনসিস্টেন্সি আরেকটা শর্ত। এফিডেভিট বা সার্টিফিকেটে ভুল তথ্য দিলে সেটা ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করে। তাই ড্রাফটিংয়ে কপি পেস্ট না, প্রতিটা কেসে কাস্টমাইজ নির্ভুল ড্রাফটিং দরকার। লক্ষ্য করেছেন, আমি প্রথম থেকে বলে আসছি, এফিডেভিট এফিডেভিট এফিডেভিট। এফিডেভিট যদি ঠিক না হয়, নাগরিকত্ব পাবেন না পাবেন না পাবেন না। আমি সবসময় বলি, ফাইনাল সাজান কেস বান্ডেল স্টাইলে। সেকশন A বেসিক আইডেন্টিটি প্লাস ফটো,
সেকশন বি শিডিউল 1A অরিজিন প্রুফ, একটা প্রাইমারি সাপোর্টিং ডকুমেন্ট। সেকশন সি শিডিউল আইবি এন্ট্রি প্রুফ, একটা প্রাইমারি সাপোর্টিং ট্রেইল। সেকশন ডি শিডিউল 1C এফিডেভিট প্লাস এলিজিবিলিটি। সেকশন ই এফআরআরও আর সিআরপি ট্রায়াল প্লাস রেসিডেন্সিয়াল প্রুফ সিকোয়েন্স। এভাবে যদি আপনি সাজিয়ে নেন, যে কেউ আপনার ফাইল দেখলে বুঝবে কেসটা যুক্তিসঙ্গত এবং প্রমাণ ভিত্তিক। তাই শেষ কথায় বলবো, এলটিবি হলো টেম্পোরারি স্টেবিলাইজেশন আর সিএ হলো পার্মানেন্ট সিটিজেনশিপ রুট। কিন্তু দুটোর ভিত্তি একটাই, ডকুমেন্ট ডকুমেন্ট ডকুমেন্ট, টাইমলাইন, ড্রাফটিং, প্রসিকিউশন, এফিডেভিট। আপনার কাগজে গ্যাপ থাকলে এফিডেভিট ড্রাফটিং বা এভিডেন্স ম্যাপিং প্রয়োজন হলে নিজে ঝুঁকি না নিয়ে একজন যিনি জানেন বিষয়টা তাকে দিয়ে বিষয়টা করান। সাবমিশন রেডি করুন। আর এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করুন, ভালো লাগলে ভিডিওটা লাইক করুন। আর আজকে যদি আপনার আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি একটু কাঠখোট্টা ভাষায় কথা বলি, কিন্তু সচকে সাথ কথা বলি, সত্যিটা আপনাদের সামনে তুলে ধরি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। আর হ্যাঁ, ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।